স্বামী ভাবী ছিলেন ভীষণ অমিশুক, সুন্দরী, চুপচাপ। আমাদের পাশের ফ্ল্যাটে থাকতেন। যে কোনো সময় ইচ্ছা করলেই তিনি আমাদের বাসায় আসতে পারতেন। আমার সাথে গল্প করতে পারতেন, কিন্তু তিনি তেমন আসতেন না। বরং তিনি থাকতেন তার বড় নির্জন অন্ধকার ফ্ল্যাটটাতে, একদম একা। স্বামী ভাবির হাজবেন্ড টুটুল ভাই থাকতেন দুবাইতে। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানির সুপারভাইজার হিসেবে ছিলেন। বছরে দুবার দেশে আসতেন তিনি। আবার স্বামী ভাবির ঠিক উল্টো, দারুণ মিশুক। দেশে এসে দেখা করতে আসতেন আব্বার সাথে। কথা বলতেন ঘন্টার পর ঘন্টা। তাদের কথার মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজতন্ত্র সব বিষয় চলে আসতো। কথা তাদের শেষই হতো না। শেষ পর্যন্ত মাই বাবাকে ধমকাতো, ছেলেটা দেশে এসেছে, এখন বউকে একটু সময় দেবে কি? তুমি বকর বকর করে ওকে আটকে রেখেছো, ওঠো তো। আক্কেল জ্ঞান যদি হতো তোমার। টুটুল বাবা যাও, স্বামীকে একটু সময় দাও। মেয়েটা তোমার জন্য সবটা সময় অপেক্ষা করে বসে থাকে। স্বামী ভাবি আর টুটুল ভাইকে আমি কিন্তু পারফেক্ট কাপল বলতে পারবো না কোনো দিনও। তাদের মধ্যে আমি কখনোই তেমন মিলমিশ দেখিনি। একসাথে যখন থাকতো দুজন বেশ চুপচাপ হয়েই থাকতো। স্বামীকে অনেক দিন পর কাছে পেলে স্ত্রীদের যেমন একটা আহ্লাদিপানা কাজ করে, স্বামী ভাবির মাঝে তার ছিটে ফোঁটাও ছিল না। তার মধ্যেও তাদের অন্য কষ্ট ছিল, বাচ্চা হচ্ছিল না তাদের। দুজনে এজন্য বেশ কয়েকবার ডাক্তারও দেখিয়েছেন, আমরা জানতাম। কিন্তু তার ফলাফল কি কখনো জানতে পারিনি, জানতেও চাইনি। ওসব তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাতে আমাদের নাক গলানো একদমই ঠিক নয়। এবার টুটুল ভাই বিদেশে যাবার পর স্বামী ভাবি কেমন যেন আরো চুপচাপ হয়ে গেলেন। আমাদের বাড়িতে আগে যাও বা একটু আসতেন, এবারে আসা একদমই বন্ধ করে দিলেন। তারপর দেখলাম তার চাল চলনেও বেশ পরিবর্তন চলে আসলো। বাইরে যখনই যেতেন শরীর মুখ সব ঢেকেই বাইরে যেতেন। খুবই স্বাভাবিক ব্যাপার, মানুষ যখন তার কোনো সমস্যার বাহ্যিক সমাধান পায় না, তখন তার শেষ ভরসা হিসেবে সৃষ্টিকর্তার দিকে ঝুঁকে যান। স্বামী ভাবিও সেই পথে হাঁটছেন। একদিন ভাবি আম্মুকে জানালো, আন্টি, একটা কিন্ডার গার্ডেনে চাকরি নিয়ে নিলাম। বাসায় একা থাকতে একদমই ভালো লাগে না, কিছু করে তো সময়টা কাটানো যাবে। মা হেসে বললেন, খুবই ভালো করেছো, বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে সময়টাও ভালো লাগবে। স্বামী ভাবি দীর্ঘশ্বাস ফেললেন। মা তখনই বুঝতে পেরেছিলেন কথাটা বলে তিনি ঠিক করেননি। সন্তান না হবার যে হাহাকার, ভাবির দীর্ঘশ্বাসের তা কি করুণ ভাবেই না ফুটে উঠেছিল। ভাবি সকাল বিকাল কিন্ডার গার্ডেনে যেতে লাগলেন। ফিরতেন সন্ধ্যার পর। এরপর তার বাসায় নির্জীব নীরবতা। সেই বাসায় যে কেউ আছে তা কখনো বোঝা যেত না। সেই নিরালা নির্জন ফ্ল্যাটের সামনেই একদিন আমরা দেখলাম মানুষ, অনেক মানুষ, সবাই স্বামী ভাবিদের আত্মীয়। স্বামী ভাবি তখন বাসায় নেই, তার বোনের বাড়ি গেছেন। মাঝে মাঝে যেতেন তার বোনের বাড়ি চট্টগ্রামে। সেখানে গিয়ে বেরিয়ে আসতেন ৩-৪ দিনের জন্য। মা একবার বলেছিলেন, তোমার বোনের বাসাতেই তো গিয়ে থাকতে পারো তুমি, টুটুল যেহেতু এখানে থাকে না। এই ঢাকায় একা পড়ে থাকার তো কোনো দরকার নেই। স্বামী ভাবি বললেন, আন্টি একটু সমস্যা আছে। কি সমস্যা? আমার বোনের তো নিজের বাড়ি না আন্টি, শ্বশুর বাড়ি। ওই বাড়িতে তো আর বেশি দিন থাকা যায় না। স্বামী ভাবির বাবা মা মারা গিয়েছিল। টুটুল ভাইয়েরও একই অবস্থা। তাদের আত্মীয় স্বজনদের কেউই স্বামী ভাবিকে নিজের বাসায় রাখার পক্ষপাতী ছিলেন না। শুনেছিলাম তাদের বিয়েটা হয়েছিল দুই পরিবারের অমতে, তাই এসব ব্যাপারে পরিবারের মধ্যে একটু রেষারেষি ছিল। এই কারণে বেচারিকে এইভাবে একা একা ঢাকা শহরে পড়ে থাকতে হচ্ছিল। যে স্বামী ভাবি বাসায় একা থাকতে তার পরিবারের একটা মানুষও কুটো ফেলতেও আসতো না, সেইখানে তিনি বোনের বাড়ি যেতেই এত এত আত্মীয় স্বজন এসে ভিড় করেছেন বাড়ির সামনে। ব্যাপারটা একটু অদ্ভুতই লাগে। আমরা গেলাম খবর নিতে। হই হট্টগোল ততক্ষণে ফ্ল্যাটের অন্যান্য মানুষেরাও চলে এসেছেন। আব্বুই গিয়ে লোকগুলোর সাথে কথা বললেন। আপনারা স্বামীর আত্মীয়? জি। এখানে যে এসেছেন স্বামী তো নেই, আসার আগে একটু খোঁজ নিয়ে আসবেন না? খোঁজ নিতেই তো এসেছি, ওর ফোন বন্ধ। তাহলে তার বোনকে ফোন দেন, ও ওর বোনের বাড়িতে আছে। মোচওয়ালা একটু রাগী রাগী ধরনের এক লোক সামনে এসে বললেন, কার বাড়িতে আছেন বললেন? বোনের বাড়িতে? কোন বোন? আমি কি আর তার সব বোনকে চিনি? এই তুমি বলো তো কোন বোন? তোমাকেই তো বলতো সব। বাবা শেষ কথাটা মাকে বললেন। মা উত্তর দিলেন, ওই যে ওর বোন যে চট্টগ্রামে থাকে। কবে গেছে ওই বাড়িতে? এই ৩-৪ দিন হলো। মোচওয়ালা লোকটা বলল, আমি ওর সেই বোনেরই জামাই। ও আমাদের বাড়িতে কেন কোনো বোনের বাড়িতেই যায়নি। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম। তবে কোথায় গেল মেয়েটা? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? স্বামী ভাবির বোনের জামাই বলেই চলল। টুটুল দুবাই থেকে আমাদের কল দিয়ে বলল সে স্বামীকে ফোনে পাচ্ছে না।
এমনটা কখনো হয় না। গত 2 দিন তার নম্বর বন্ধ। আমরাও ফোন দিলাম, কোনো খবর নেই। পরে একদম ঢাকাতেই চলে এলাম কি হয়েছে জানতে। এখানে এসে আপনাদের দারোয়ানের কাছে শুনলাম সে নাকি চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম গেলে সে কি আমাদের বাড়িতে যেত না? তাহলে ও গেল কোথায়? আমরাও ব্যাপারটা ভাবলাম, নিশ্চয় খারাপ কিছু হয়েছে, নইলে তার কোনো খোঁজ পাওয়া যাবে না কেন? ভাবির দুলাভাই চলে গেলেন, বললেন তিনি আরো খোঁজ খবর করবেন। এর মধ্যে ভাবি যদি ফিরে আসে আমরা যেন তাকে জানাই। আমরা বললাম আচ্ছা। এর মধ্যে 3-4 দিন কেটে গেছে। স্বামী ভাবির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওনার দুলাভাই মাঝে একবার ফোন দিয়েছিল ভাবি ফিরেছে কিনা জানতে। আমরা জানিয়ে দিয়েছি ফেরেননি। তিনি এরপর জানতে চেয়েছিলেন স্বামী ভাবি যে চট্টগ্রামে যাবেন এটা তিনি কাকে বলে গিয়েছিলেন। আমরাও জানালাম ভাবি চট্টগ্রামে গেলে কাউকে জানিয়ে যেতেন না, যাওয়ার সময় কেবল দারোয়ানকেই বলে যেতেন। এবারও তেমনি দারোয়ানকে বলে চলে গেছেন। এরই মধ্যেই আবার আর এক গ্যাঞ্জাম শুরু হয়েছে। আমাদের পাশের বিল্ডিংটা একদম আমাদের বিল্ডিং ঘেঁষেই করা। এরকম করার নাকি নিয়ম নেই। সরকারি নিয়ম অনুসারে কয়েক ফিট ফাঁকা রাখতে হয় 2 বিল্ডিংয়ের মধ্যে। তারা এই নিয়মের তোয়াক্কাই করেননি। একদম আমাদের বিল্ডিং ঘেঁষে বাড়ি তুলে ফেলেছেন। এর উপর ওই বিল্ডিংয়ের মানুষজন চূড়ান্ত অভদ্র। তাদের যত ময়লা 2 বিল্ডিংয়ের চিপার মাঝে ফেলে দেন। ওই ময়লা পচে প্রচণ্ড দুর্গন্ধ হয়। আর এই দুর্গন্ধের জন্য ওরা দায়ী করে আমাদের। আমরাই নাকি বিল্ডিং নোংরা করে দুর্গন্ধ করে রাখি। এবারেও তাই হলো। কয়েকদিন থেকে বিল্ডিংয়ে কেমন দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। ওরা যথারীতি তেড়ে এসছে, আমাদের জন্যই নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরাও এবার কোমর বেঁধে নেমেছি। এবার ময়লা ওদের দিয়েই পরিষ্কার করাবো। না হলে দরকার হলে প্রচুর মারামারি হবে। তবুও এবার ওদের এত সহজে ছেড়ে দেব না। এরকম ঝামেলার মাঝে একদিন পুলিশ এলো বাসায়, সাথে স্বামী ভাবির দোলাভাই। তিনি মুখ কঠিন করে বলতে লাগলেন স্বামীকে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা সত্যি করে বলেন তো ও কোথায়? সত্যি কি ও চট্টগ্রামে গেছে নাকি অন্য কোথাও পালিয়ে গেছে? বাবা বললেন আজব ব্যাপার, এটা আমরা কেমনে বলবো? সে তো আমাদেরও কিছু বলে যায়নি। দারোয়ানকে যা বলেছে আপনাদেরও তাই বললাম। ধুর মিয়া, দারোয়ানের কথা ধরে বসে আছেন। একটা বড় মেয়ে কি এমনি এমনি হারিয়ে যেতে পারে? আপনারা সত্যি কিছু জানলে বলে দেন দয়া করে, আমাদের ঝামেলাটাও কমুক। বাবা মুখ শক্ত করে বলল, বললামই তো জানি না। বুঝেছি, এখন আর ঘরে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখি ঢুকে মাল সামাল কিছু আছে না সব নিয়েই পালিয়ে গেছে। বলেই তিনি কাকে যেন ফোন দিলেন। তারপর ফোনটা বাবাকে ধরিয়ে দিয়ে বললেন, নেন কথা বলেন। ফোনে ছিল টুটুল ভাই। বাবা শাম্মী ভাবির দোলাভাইকে যা বলেছিলেন টুটুল ভাইকেও তাই বললেন। এরপর দোলাভাই ফোনটা ফেরত নিয়ে বললেন, ঠিক আছে টুটুল, তোমাদের দরজা ভাঙছি তাহলে। ওসি সাহেব দরজা ভেঙে ফেললেন। আমি শাম্মীর দোলাভাই, আমি পারমিশন দিলাম, কিছু হলে সব দায় দায়িত্ব আমার। ফ্ল্যাটের সামনে মানুষের ভিড় লেগে গেছে। সবাই চরম আনন্দ নিয়ে দেখছে পুলিশের দরজা ভাঙা। এই ভিড়ের মাঝে আমি একজনকে দেখলাম। আর 10টা সাধারণ 30-35 বছরের বাঙালি যুবকের মতোই তার চেহারা। কেবল চোখটা অন্যরকম, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। এক দৃষ্টিতে তিনি দরজার দিকে তাকিয়ে আছেন। পুলিশের লোকজন ওনাকে দেখে একজন আরও একজনকে ইশারা করে হাসাহাসি শুরু করেছেন। ভাবটা এমন যে, দেখ পাগলটা চলে এসছে। উনি বিষয়টা দেখলেন কিন্তু পাত্তা দিলেন না। তার সব মনোযোগ দরজার দিকে। তবে ওনাকে দেখে আমি চিনতে পেরেছি, আমার বন্ধু সাকিবের মামাতো ভাই উনি। শুধু পুলিশের মধ্যে না, শুনেছি ওনার পরিবারের মধ্যেও ওনার একটু পাগল বলে সুখ্যাতি আছে। সাক্ষী বলেছিল ওনার কথা। ভালো ছাত্র ছিলেন। ডিপার্টমেন্টে ফার্স্ট, ভার্সিটিতে টিচার হিসেবে ডাকও পেয়েছিলেন। বিএসসিতে ভাই ভাইতেও নাকি উতরে গিয়েছিলেন। কিন্তু কিছুই করেননি, এখানে ওখানে কেবল রহস্য খুঁজে বেড়ান। ভাইয়ার নাম মনে হয় কিংসুক। পুলিশ দরজা ভেঙে ফেলল। তখনই ভীষণ বাজে একটা গন্ধ এসে যেন ঘুষি মারলো আমাদের নাকের ভেতরে। এই গন্ধ নিয়েই এতদিন গ্যাঞ্জাম লাগছিল আমাদের 2 বিল্ডিংয়ের মাঝে। আজকে তার উৎস জানা গেল। পুলিশ সবাইকে দাঁড়াতে বলে নিজেরা চলে গেলেন ভেতরে। কিছুক্ষণ পরই তারা ফিরে এলেন, মুখ কেমন শুকনো। এসে জিজ্ঞেস করলেন শাম্মীকে চিনত কে। সবাই শাম্মীকে চিনত, কিন্তু ভয়ে তখন কেউ কথা বললে না। শাম্মীর দুলাভাই বললেন, আমিই তো চিনি, আসুন আমার সাথে। আর ফ্ল্যাটের 2-1 জন এলেও হয়। বাবা ঢুকলেন, সাথে আমিও। আমার পেছন পেছন ঢুকলেন কিংসুক ভাই। ওসি সাহেব বিরক্ত হয়ে বললেন, আপনি এখানে কি করেন? কিংসুক ভাই মুচকি এসে বললেন, আপনারা যা করছেন তাই করি, স্বামীর খোঁজ করি। আপনাকে কি খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে? স্বামী ভাবির মোচওয়ালা দুলাভাই বলে উঠলেন, জি জি, আমি দায়িত্ব দিয়েছি।
ওসি সাহেব প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, আচ্ছা আসেন। আমরা তিনজনে ভেতরে ঢুকলাম। মেন দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ড্রয়িং রুম, সেটা পেরিয়ে ভেতরের ঘরে যেতে হয়। আমরা ড্রয়িং রুম পেরিয়ে ভাবিদের বেডরুমের দিকে যাচ্ছিলাম। যেতে যেতে সেই দুর্গন্ধ আরও তীব্র হচ্ছিল। বেডরুমের দরজার পর্দা পর্দা সরিয়ে আমরা ভেতরে ঢুকলাম। খুব সাধারণ একটা রুম, একটা ওয়ার্ড্রপ, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল, একটা বিছানা, আর বিছানার পাশে বেডসাইড টেবিল। ঘরের সাথে বারান্দা, বারান্দার ওপাশে পাশের বিল্ডিংয়ের দেয়াল। বারান্দার দরজা আর জানালা বন্ধ, জানালার পর্দা টানা। বাইরের কোনো আলো ঘরে ঢোকার কথা নয়। রুমটা অন্ধকার হয়ে থাকতো যদি না পুলিশরা আগে এসে রুমের লাইট জ্বালিয়ে না রাখতেন। তবে এগুলো কিছুই না। ঘরের ভেতরে যে ভয়ঙ্কর বিভৎসতা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটা ছিল বিছানার ওপরে। আমরা দেখলাম একটা মানুষ, তাকে দেখে চেনা যাচ্ছে না। ফুলে ঢোল হয়ে আছে শরীর, শরীরে জামা শক্ত করে চেপে আছে শরীরের সাথে। ওর চোখ বন্ধ, মুখটা খোলা। এই আটকানো বদ্ধ পরিবেশে কিছু পিঁপড়া আর মাছির দল ভিড় করেছে শরীরটার চারপাশে। মানুষটা যে স্বামী ভাবি সেটা বুঝতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লাগলো। আমি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। খারাপ লাগছিল, কেমন বমি বমি পাচ্ছিল। বাইরে এসে লোকেদের ভিড় ঠেলে একদম নিচে চলে গেলাম, বিল্ডিংয়ের বাইরে। বাইরের আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি হয়েছে একটু আগেই। ঠান্ডা হাওয়ায় মাথাটা একটু ঠান্ডা হলো, কিন্তু চোখ থেকে স্বামী ভাবির ছবিটা সরাতে পারছিলাম না। তখনই আমার ঘাড়ে একটা হাত পড়লো। তুমি ঠিক আছো? আমি তাকিয়ে দেখি কিংসুক ভাই। বললেন, বমি করলে করে ফেলো। আমি মাথা নেড়ে জানিয়ে দিলাম, না। গুড, তোমার সাহস আছে। এমন বাজে জিনিস দেখেও এত তাড়াতাড়ি সব সামলে নিয়েছো। আপনি কি আমাকে চেনেন? না তো, চেনার কথা নাকি ভাই? আমি সাকিবের বন্ধু। ও আচ্ছা, তুমি কি উপরে যাবে এখন? জি। আমি কিংসুক ভাইয়ের সাথে উপরে উঠতে লাগলাম। সাকিবের বন্ধু শুনে উনি আমার দিকে বেশি আগ্রহ দেখালেন না। নামটাও জিজ্ঞেস করলেন না। কি যেন গভীর চিন্তায় মগ্ন তিনি। বাইরে এসে দেখলাম আব্বা আর ভাবিরা দুলাভাই দুজনে বাইরে দাঁড়িয়ে আছেন। দুজনের মুখই শুকনো, মনে হচ্ছে বমি টমিও করে এসেছেন এরই মধ্যে। ওসি সাহেব বাইরে এসেই হম্বিতম্বি শুরু করলেন। কে জানি দেখেছিল এই মহিলাকে বাইরে যেতে? কে? দারোয়ান দেখেছিল। দারোয়ান কই? দারোয়ান চাচা ভিড়ের এক কোণায় চুপ করে দাঁড়িয়েছিলেন। তার নাম উঠতেই তিনি ধুম করে কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি কিছু জানি না স্যার। তোরে কিছু জানতে বলছি? তুই খালি বল ওই মহিলাকে বের হতে দেখেছিস কিনা? জি। কবে দেখছোস? এই 1 সপ্তাহ আগে। এরপর আর তারে বাড়ি আসতে দেখোস নাই? সত্যি করে বল। না। সে কি আসলে বাইরে গেছিল? জি। প্রমাণ কি? সিসিটিভি তো আছে স্যার। আমরা সবাই নিচে গেলাম। নিচে দারোয়ানের রুমে সিসিটিভির মনিটর রাখা। সেখানে আমরা 1 সপ্তাহ আগের ভিডিও প্লে করলাম। 28শে জুলাই 2022 সকাল 9টা। মানুষ ঢুকছে বেরোচ্ছে। স্বামী ভাবির কোনো চিহ্নই দেখতে পেলাম না। হঠাৎ সকাল 10টা 10 মিনিটে আমরা একজনকে লিফট থেকে নেমে সদর দরজার দিকে যেতে দেখলাম। তার শরীর মুখ সব ঢাকা, তবুও তাকে চিনতে আমাদের অসুবিধে হলো না। সেই রকম উচ্চতা, সেই রকম গরম, সেরকম চলার ভঙ্গি। আমরা সবাই আতঙ্ক, বিস্ময় আর ভয় নিয়ে দেখলাম যে স্বামী ভাবির লাশ আমরা দেখে এসেছি বদ্ধঘরে। তিনি দরজা দিয়ে হেঁটে বাইরে চলে যাচ্ছেন, চুপচাপ একা। তাহলে আমাদের পাশের ফ্ল্যাটে বিশাল নীরব, নিশ্চুপ, নিস্তব্ধ বিরাট ফ্ল্যাটটায় 7 দিন আলো আঁধারির মধ্যে নির্জনে যে লাশটা পড়েছিল, সেই লাশটা কার? স্বামী ভাবিকে বাইরে বেরিয়ে যেতে দেখলাম আমরা সিসিটিভি ফুটেজে। তাকে না চেনার একদমই কোনো উপায় নেই। সেই রকমই উচ্চতা, একই গড়ন। তিনি যে পোশাক পরে বাইরে যান সেই পোশাকই তার পরনে। ওসি সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করলেন, এই সেই মহিলা? জি। স্ট্রেঞ্জ। এরপর আর সে বাড়ি ফেরেননি না? এখানে গিয়ে তুমি একাই ডিউটি করো? না স্যার, শিফটিং আছে। তোমার পরে যে আসে সে কোথায়? সিঁড়ির পেছনে একটা ঘর আছে, সেইখানে ঘুমায়। তোমার ডিউটি শেষ হলে তুমিও কি সেখানেই ঘুমাও? জি স্যার। ডিউটি করার মাঝে তোমার কি একটুও বাইরে যাও না? না স্যার। বেটা সত্যি কথা বল। দারোয়ান চাচা আমতা আমতা করে বলল, মাঝে মাঝে চা খেতে বাইরে যাই। ওসি সাহেব তৃপ্তির হাসি হাসলেন। ফিরতে যাবেন, দেখলেন কিংসুক ভাই দাঁড়িয়ে আছেন। ওসি সাহেবের হাসিও পাল্টে গেল, এবার ব্যঙ্গের হাসি এসে বললেন, কি ফেলুদা সাহেব, কোনো প্রশ্ন করা বাদ রাখলাম নাকি? না, সবই ঠিক আছে। আমি কেবল সিসিটিভি ফুটেজটা আর একবার দেখব। দেখেন। কিংসুক ভাই চোখ সরু করে ফুটেজটা আবার দেখলেন। তার মুখেও দেখলাম ওসি সাহেবের মতো তৃপ্তির হাসি। তিনি হাসি মুখে বললেন, আমার আর দেখার কিছু নেই, চলেন একটু ভিকটিমের ঘরটা দেখে আসি।
তারা দুজনেই ওপরে স্বামী ভাবির ফ্ল্যাটে গেলেন। আমি গেলাম তাদের পিছু পিছু। এর আগে অবশ্য ওসি সাহেব আর একজন কনস্টেবলকে বললেন সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে যেতে, কেউ যেন কোনো ফুটেজ আর ডিলিট করতে না পারে। লাশের সুরথাল প্রতিবেদন করা হয়ে গেছে। লাশটা আবার কিংসুক ভাই বললে ভালো মতো দেখলেন। এরপর পুরো বাড়ি ঘুরে ঘুরে তল্লাশি করতে লাগলেন। তার তল্লাশির ধরন বেশ অদ্ভুত। আমি শার্লক হোমসে পারপক্ত শার্লক হোমসের সব গল্প পড়া শেষ করেছি ক্লাস 10-এ ওঠার আগেই। জেরেমি বার্টের শার্লক হোমস সিরিজ দেখছি বেশ কয়েকবার। কিংসুক ভাইয়ের অনুসন্ধান করার সাথে আমি শার্লক হোমসের মিল পেলাম। তিনি ঘরের প্রত্যেকটা কোণ ছুঁয়ে ছুঁয়ে দেখছেন। টিভি কেবিনের জুতার কাবাট কিছুই বাদ দিচ্ছেন না। তিনি জুতার কাবাট খুলে বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছেন। ড্রেসিং টেবিলের আয়না দেখে মুচকি হাসছেন। বিছানার চাদর, আলনা ঝোলানো কাপড় সব শুকে দেখছেন। একদম হইচই অবস্থা। ওসি সাহেব অবাক হয়ে বললেন, আপনি কি এভাবেই তদন্ত করেন নাকি ভাই? কিংসুক ভাই হেসে বললেন, জি। আমি চাই না কোনো ক্লু আমার হাতের মুঠো থেকে বেরিয়ে যাক। ও আচ্ছা, কিছু পেলেন? পেয়েছি তো, আপনি পাননি? খুঁজছি, পেয়ে যাব। এখন বলেন আপনার কি মনে হচ্ছে? জটিল বিষয়, সহজে জট খুলবে না মনে হচ্ছে। আপনার কি মনে হয়? আমার কাছে তো ব্যাপারটা পরিষ্কার। স্বামী বিল্ডিংয়ের বাইরে গেলেন তার বোনের বাড়ি যাওয়ার জন্য। এরই মতো কোনো এক কারণে তিনি আবার বাড়ি ফিরে আসলেন। সেই সময় দারোয়ান তাকে দেখতে পেল না, কারণ সে তখন বাইরে দোকানে গেছে চা খেতে। স্বামী ঘরে চলে এলেন, আর সে সময় তাকে খুন করা হলো। খুন? খুন কেন হবে? তবে আর কি হতে পারে? তাহলে খুনি পালালো কিভাবে? ঘরের দরজা জানালা সবই তো বন্ধ। মেন দরজার লক তো বাইরে থেকে বন্ধ ছিল। খুনি খুন করে দরজা বাইরে দিয়ে লক করে চলে গেছে। ওটা তো ভেতর থেকেও লক করা যেতে পারে, তাই না? ভেতর থেকে লক না, বাইরে থেকে লক বোঝার তো উপায় নেই। তাহলে কি বলছেন, এটা আত্মহত্যা? একটা সম্ভাবনার কথা বললাম। আর একটা ব্যাপার, খুনি খুন করে চলে গেল, দারোয়ান দেখলো না কেন? সে তো আর ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে চা খাবে না, তাই না? খুনি ঢুকতে বা বেরোতে গেলে যে কোনো সময় তার সামনে পড়তে পারে। একটা ব্যাপার হলে পড়বে না। কোন ব্যাপার? যদি খুনি বিল্ডিংয়ের ভেতরের কেউ হন। কিংসুক ভাই চোখ সরু করে বললেন, আপনি কি কাউকে সন্দেহ করছেন? আপনার মতো আমিও একটা সম্ভাবনার কথা বললাম। তবে একজনের উপরে আমার একটা সন্দেহ পড়ছে শুরুর থেকেই। আমি একটু পরেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করব। ওসি সাহেব আমার বাবাকে আর আমাকে আলাদা ঘরে ডেকে নিয়ে গেলেন জিজ্ঞাসাবাদের জন্য। আব্বা চিরকালই পুলিশে ভয় পান। এই ঘটনায় তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছেন। তার সারা শরীর ভিজে গেছে ঘামে। আমার রাশভারী বাবাকে এমন চুপসে যেতে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল। ওসি সাহেব বললেন, বুঝতেই পারছেন আপনাদের উপরে আমার প্রবল সন্দেহ হচ্ছে, নইলে এভাবে এখানে ডাকতাম না। এবার বলেন, আপনাদের পাশের বাসাতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনারা কিছু টেরই পেলেন না? বাবা বললেন, না, টের পেলে তো আমি আপনাদেরকে খবর দিতাম আগে। না, দিতেন না যদি আপনারা নিজেরাই খুন করতেন। এসব কি বলেন? আমরা খুন করতে যাব কেন? দেখেন, আমি একটা হাই স্কুলের শিক্ষক। আমাদের ফ্যামিলির খুবই রেসপেক্টেবল ফ্যামিলি। আপনি যেসব কথা বলছেন তা চিন্তা করাও আমাদের জন্য অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ। রেসপেক্টেবল ফ্যামিলির মধ্য থেকেও প্রচুর জঘন্য ক্রিমিনালদের বের হতে দেখেছি। যাই হোক, আপনারা শুরু থেকেই বলছিলেন স্বামী চট্টগ্রামে ওর বোনের বাসায় গেছেন। এত কনফিডেন্সের সাথে কিভাবে বললেন আপনারা? ওকে তো আর কোথাও যেতে দেখতাম না, শুধু মাসে একবার ওই বোনের বাসাতেই যেত। তবু এত শিওরলি বললেন কিভাবে? দারোয়ান বলে গিয়েছিল তাই। তাই এত শিওর হয়ে গেলেন? শিওর না হয়ে কি করব? পুলিশের জেরা চলতে থাকলো। 1 ঘন্টা পর আমরা ছাড়া পেলাম। বাবাকে দেখে মনে হচ্ছে বয়স 10 বছর বেড়ে গেছে। তিনি ছাড়া পেয়ে ছুটলেন তার জয়েন্ট সেক্রেটারি বন্ধুকে ফোন করতে। আমি দরজার বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম কিংসুক ভাই তখনও দাঁড়িয়ে আছেন। আপন মনে গম্ভীরভাবে কি যেন চিন্তা করছেন। আমি গিয়ে ডাকলাম, কিংসুক ভাই। তার ধ্যান ভঙ্গ হলো। আমার দিকে বিরক্তির চোখে তাকিয়ে বললেন, কি? ভাই, সাকিব আমার খুব ভালো বন্ধু। আমাকে আর আমার পুরো ফ্যামিলিকেও খুব ভালোভাবেই চেনে। আপনি ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওই বলতে পারবে। খুনের মতো কাজ আমাদের ফ্যামিলির কেউ করতে পারে না। কি হয়েছে? পুলিশ কি তোমাদের সন্দেহ করছে? জি ভাই। আপনি একটু ওদের বোঝান না প্লিজ। আচ্ছা দেখি। কিংসুক ভাই ওসির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিছু পেলেন? পেলে কি আপনাকে বলবো গোপন কথা? তবে আমার ধারণা আগে যা ছিল তাই। স্বামী কোনো কারণে তার ফ্ল্যাটে ফিরে এসেছিলেন, দারোয়ানরা দেখতে পায়নি। পরে বিল্ডিংয়ের কেউ তাকে হত্যা করে। আমি এখন বিল্ডিংয়ের সবার সাক্ষাৎকার নেব। আশা করি এর মধ্যেই কিছু বেরিয়ে আসবে।
আর পোস্টমর্টমে রিপোর্ট দিলে তো আরও অনেক কিছুই জানা যাবে। এরই মধ্যে সিসিটিভির ফুটেজগুলো চেক করা হয়ে যাবে। স্বামী কখন ফিরেছিল দেখার জন্য। আচ্ছা, আপনি দেখতে থাকুন। তবে আমার মনে হচ্ছে ওদের পাশের বাসার লোকেরা দোষী না। ওদের সন্দেহ করা বাদ দিতে পারেন। কি যে বলেন! ওদের পাশের বাসায় খুন হলো আর ওরা নাকি টেরই পায়নি। ওদের ওপরই তো সবচেয়ে বেশি সন্দেহ। ভিকটিমের বাড়ির দরজা জানালা যেভাবে শক্ত করে বন্ধ, এখানে গুলি চালালেও পাশের বাসার মানুষ টের পেত কিনা সন্দেহ। আর আমার মনে হচ্ছে খুনটা হয়েছে ভিকটিমের ঘুমের মধ্যে, তাই চেঁচামেচির সুযোগ পায়নি, তাই পাশের বাসার মানুষ জানতেও পারেনি। ঘুমের মধ্যে খুন কিভাবে বুঝলেন? চুলের খোপা খুলে বেড সাইড টেবিলে রেখেছে। এখনো খোপাটা চাইলে গিয়ে দেখে আসতে পারেন, ওই জায়গাতেই আছে। সাথে কানের দুল, এটা থেকে কিছুই প্রমাণিত হয় না। ওদের উপর থেকে আমার সন্দেহ যাচ্ছে না। ওরা নইলে এই বিল্ডিং এর কেউ এই কাজ করেছে, হতে পারে। ঠিক আছে ভাই, আজ চলি। প্রচুর ঘুম পাচ্ছে, বাসায় গিয়ে ঘুমোতে হবে। আর একটা ব্যাপার, স্বামীর মোবাইলটাও তো মনে হয় পাওয়া যায়নি। না, আচ্ছা যাই। কিংসুক ভাই চলে গেলেন। পুলিশ বিল্ডিং এর সকলকে জেরা করলেন। তিনতলায় যে কামাল সাহেবদের বুড়ো মা থাকেন তাকেও ছাড়লেন না, কেবল চারতলার হানিফ আঙ্কেল রেহাই পেলেন। তিনি অফিসের কাজে সপ্তাহ খানেক আগে রাজশাহী গেছেন। তার স্ত্রীও সন্তান সম্ভবা বলে 2 মাস ধরে মায়ের বাড়িতে, তাই বাসায় কেউ নেই। পুলিশ বলে গেল হানিফ আঙ্কেল রাজশাহী থেকে ফিরলে যেন খবর দেয়া হয়, তারও জেরা নেওয়া হবে। পরের দিনটা খুব ঝামেলার মধ্য দিয়ে কেটে গেল। বাসার সামনে খালি সাংবাদিক আর উৎসুক জনতার ভিড়। কেউ বিল্ডিংয়ের বাইরে বেরোলেও ডজন খানেক লোক তাকে মৌমাছির মতো ছেকে ধরছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। এরই মধ্যে বিল্ডিংয়ের সবার মধ্যে কেমন একটা আতঙ্ক বিরাজ করছে। কেউ কারো সাথে কথা বলছে না। সন্ধ্যার পর কেউ ফ্ল্যাট থেকে বের হলো না। স্বামী ভাবিদের ঠিক নিচের ফ্লোরে থাকা বেনু আন্টিরা ওই দিন বললেন, তাদের নাকি মনে হয়েছে মাঝরাতে উপরের ফ্লোরে কেউ হাঁটাহাঁটি করছে। তারা আর এই বিল্ডিংয়ে থাকবেন না, খুব দ্রুত এই বিল্ডিং ছেড়ে দেবেন। তার পরের দিন একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো আমার কাছে। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, চট্টগ্রাম যেতে পারবে এখন? কে বলছেন? কে বলছে সেটা জানা জরুরি না, জরুরি হলো চট্টগ্রাম যেতে পারবে কিনা। পারবো। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে বাসার নিচে দাঁড়াও। আধা ঘন্টার মধ্যেই রেডি হয়ে নিচে নামলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম কিংসুক ভাই রিক্সা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন, চিনতে পেরেছিল ফোনে? প্রথমে পারিনি, পরে পেরেছিলাম। প্রথমেই পারা উচিত ছিল। হতাশ হলাম। 2 ঘন্টা পর আমরা বাসে। বাস দ্রুত গতিতে চট্টগ্রাম যাচ্ছে। কিংসুক ভাই গভীর মনোযোগ দিয়ে বাইরের দৃশ্য দেখছেন। আমিও চুপচাপ বসেছিলাম এতক্ষণ, কিন্তু বসে থাকতে ভালো লাগছিল না। জিজ্ঞেস করলাম, ভাই আমাকে কেন নিলেন আপনার সাথে? কিংসুক ভাই প্রথমে কথাটা শোনেননি, পরে আবার প্রশ্নটা করতেই গম্ভীর মুখে বললেন, সাকিব বলল তুমি নাকি ডিটেকটিভ গল্পের পোকা, তাই সাথে নিলাম, কাজে লাগবে তোমাকে। আচ্ছা ভাই, ঠিক আছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? আচ্ছা করো। আপনি দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, বাইরে যাওয়ার অফার পেয়েছেন, সরকারি চাকরিও পেয়েছিলেন। সব ছেড়ে ছুড়ে রহস্যের খোঁজ করা শুরু করলেন কেন? এমনি? আর কিছু করতে ভালো লাগছিল না? বুঝলাম, লোকটার মাথায় হয়তো আসলে একটু সমস্যা। সাকিব ভুল বলেনি। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, স্বামী ভাবির ব্যাপারটা কিছু ধরতে পেরেছেন? কি জানি, একবার মনে হয় পেরেছি আর একবার মনে হয় পারিনি। ভালো কথা, তোমার কাছে স্বামীর কোনো ছবি আছে? আছে। আমার মোবাইলে গত বছরে বিল্ডিংয়ে রিইউনিয়নের কতগুলো ছবি ছিল, সেগুলো তাকে দেখালাম। সেই সময় টুটুল ভাইও দেশে ছিলেন। কিংসুক ভাই ওনার ছবি দেখে বলল, ওনার তো দাঁড়িয়ে আছে, বেশ ধার্মিক ফ্যামিলি মনে হয়। ওনার ওয়াইফও তো বাইরে যাওয়ার আগে মুখ ঢাকেন। টুটুল ভাই ধার্মিক, কিন্তু ওনার বউ কিন্তু অত ধার্মিক নন। উনি মুখ ঢাকা শুরু করেছিলেন এই 1 মাস আগে। ওনাদের বাসায় বুয়া ছিল না, ছিল। 1 মাস আগে স্বামী ভাবি বুয়াকে বাদ দেন। সবই তো দেখি 1 মাস আগেই শুরু হয়েছে। 1 মাস আগে কি স্পেশাল কিছু হয়েছিল? জানি না তো। উনি কিন্ডার গার্ডেনে একটা চাকরি পেলেন 1 মাস আগে। এরপর থেকেই ওনার পরিবর্তন। কিংসুক ভাই হঠাৎ করে হেসে ফেললেন। ওনার হাসিটা খুব সুন্দর। বুঝলাম কিছু একটা বুঝতে পেরেছেন। একটুও বুঝতে দিলেন না আমাকে। বাকি পুরোটা সময় আমরা বাইরের প্রকৃতি দেখতে দেখতে আর হাবিজাবি গল্প করতে করতেই কাটিয়ে দিলাম। বাস চট্টগ্রাম পৌঁছালো। বাস থেকে নেমে রিকশায় করে আমরা হালি শহরে গেলাম। এখানেই ভাবির বোনের শ্বশুরবাড়ি। ওরা আবার কিংসুক ভাইকে খুব ভালো মতো চেনেন। ভাবির বোনের দেবর কিংসুক ভাইয়ের বন্ধু। সেই দেবরই কিংসুক ভাইকে অনুরোধ করেছিল স্বামী ভাবিকে খুঁজে দিতে। আমরা বাসায় পৌঁছে ওনাদের ড্রয়িং রুমে বসলাম।
সেই মোচওয়ালা দোলাভাই এসে কিছুক্ষণ গল্প করলেন আমাদের সাথে। এরপর স্বামী ভাবির বোন এলেন। তাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। বোন মারা যাওয়াতে তার মাঝে যেমন দুঃখী দুঃখী ভাব দেখব ভেবেছিলাম, তেমনটা দেখলাম না। তবে এটা আমার অবাক হবার কারণ নয়, আমার অবাক হবার কারণ অন্য। আমি দেখলাম আমার সামনে যেন ঠিক স্বামী ভাবি এসে দাঁড়িয়েছে।